জনবল বাড়িয়ে রাতের মধ্যে হাতেই ভোট গণনার পর জাকসুর ফল প্রকাশ, ভিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত। ধীর গতির জন্য শিক্ষার্থীদের ক্ষোভ। কারণ আজকে রাতে 11টা বাজে আমরা ফলাফল পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। নির্বাচন করানোর যে প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি। কে করবেন বা কে করবেন না, কে কি করছেন না করছেন, আমরা সবাই সার্ভিলেন্সে আছি। দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা। দীর্ঘ সময় ম্যানুয়ালি ভোট গণনার চাপ সইতে পারেননি, ক্ষোভ সহকর্মীর। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন করলেন সিইসি। বললেন, গণতন্ত্র উন্নয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপাট্রিয়েটরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য ফোল্ড। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের টিকিট নিয়ে তুলকালাম। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ভাঙচুর, ইউএনও সহ আহত অন্তত 20। নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা। গণমাধ্যম বলছে আজই দায়িত্ব নিতে পারেন সুশীলা। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান রাজা জ্ঞানেন্দ্রর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 24 ঘন্টা পরও জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করা গেলেও কেন্দ্রীয় সংসদের গণনাই শুরু হয়নি। এই অবস্থায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এত সময় পরও ফলাফল দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল 9টা থেকে, শেষ হয় বিকেল 5টায়। যদিও কয়েকটি হলে আরও পরে শেষ হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। 18 ঘন্টায় জাকসুর হল সংসদের 18টি হলের ফল গণনা শেষ করতে সক্ষম হয় প্রশাসন। এখনও বাকি কেন্দ্রীয় ছাত্র সংসদের গণনা। বিকেলে নির্বাচন কমিশনের কাছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রিটার্নিং কর্মকর্তা। দাবি করেন, মেশিনের মাধ্যমে ভোট গণনার ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। বিকেল 5টার পর বন্ধ রাখা হয় ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ। সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে হাতেই শেষ করা হবে ভোট গণনা। তার আগে নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, মধ্যরাতের আগেই ফলাফল দিতে পারবেন তারা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা সংস্থার লোককে আমি নিয়োজিত করে রেখেছি। কে করবেন বা কে করবেন না, কে কি করছেন না করছেন, আমরা সবাই সার্ভিলেন্সে আছি, তাদের নজরে আছি। এই অবস্থায় আপনাদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি। আমরা আশা করি নির্বাচনের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এভাবে অপেক্ষার কারণে জাকসু নির্বাচনের আনন্দই থাকছে না। এরকম আজগুবি একটা কারণ টেনে হঠাৎ করে যে আমাদের এরকম একটা সমস্যা তৈরি করা হলো, বিষয়টা আমরা সত্যি নেগেটিভভাবে নেতিবাচক হিসাবেই দেখতেছি। যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের হচ্ছে নির্বাচন
করানোর যে প্রক্রিয়া এটা সম্পর্কে আসলে তাদের জ্ঞান খুবই নগণ্য। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে, তার গ্লানি এখন আমরা টানছি। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন, এর প্রায় 67 থেকে 68% ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়েছেন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 ও জিএস পদে 8 জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের 10টি আবাসিক হলে 150টি পদের মধ্যে 59টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন 67টি পদে। সেই হিসেবে মাত্র 24টি পদে ভোট নেয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের 21টি হলের মধ্যে 2টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর আগে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আরও 4টি প্যানেল ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তৌহিদ মিথুন, যমুনা নিউজ। দর্শক, ভোট গণনার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে সিনেট ভবনের ভেতর থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বাকি ভোটও হাতে গণনার সিদ্ধান্ত হয়েছে, কত সময় লাগতে পারে ফলাফল ঘোষণার? এবং একই সাথে আরও একটি বিষয় জানাবেন, ভিসির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে? বৈঠকের সিদ্ধান্ত ছিল মূলত, যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে বা শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং সেটি খুবই যৌক্তিক ছিল। এখানে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। এই যে ভোট গণনা, সেই কখন থেকে গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গণনা, পরে আরও 5 ঘন্টা পরে রাত 10টা থেকে ভোট গণনা শুরু করেছে। তারপর থেকে আজকে এখন পর্যন্ত, এখন সন্ধ্যা 7টা বাজে, তার মানে অন্তত প্রায় আমরা যদি হিসাব করি বলি আমরা 21 ঘন্টা শেষ হয়েছে। সেই গণনা 21 ঘন্টা পর্যন্ত কেবল হল সংসদ শেষ করেছে। তারপরে কেন্দ্রীয় সংসদে পদ সংখ্যা হচ্ছে 25টি, হল সংসদের পদ সংখ্যা ছিল 15টি পদের বিপরীতে 21টি হল গণনা করতে যদি 21 ঘন্টা সময় লাগে, তাহলে 25টি পদের বিপরীতে একই শিক্ষার্থীরা তো ভোট দিয়েছে। ভোটার সংখ্যা তো একই ছিল, ভোটার সংখ্যা তো কম নয়। সুতরাং শিক্ষার্থীদের দাবি ছিল এটি মূলত, যেহেতু হাতে গুনতে অনেক সময় লাগছে এবং অনেক কষ্ট হচ্ছে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বা কর্মকর্তা রয়েছেন তাদের, সেই কারণে সেটি ওএমআর পদ্ধতিতে বা মেশিনে গণনা করার জন্য। তবে যেহেতু শুরু থেকেই যে হাতে গণনা ছিল, সেই কারণে নির্বাচন কমিশনের সঙ্গে ভিসি এবং প্রভিসির সঙ্গে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী হাতেই গণনা করা হবে বাকি ভোটগুলো, অর্থাৎ কেন্দ্রীয় সংসদের ভোট। এখন আপনি যে অবস্থা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত হল সংসদ শেষ করে কেন্দ্রীয় সংসদ যে নির্বাচন হয়েছে সেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এখনই আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়ে গেছে। এবং এটি শেষ হতে, যেহেতু বলা হচ্ছে লোকবল এবং টেবিল, অর্থাৎ একটি টেবিলে যদি 5 থেকে 7 জন করে থাকে তাহলে সেই টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে। টেবিলের সংখ্যা বাড়িয়ে লোকবল বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব। প্রধান নির্বাচন কমিশনার যেহেতু বলেছেন যে আজকে রাতের মধ্যেই তিনি এই কেন্দ্রীয় সংসদের গণনা শেষ করে ফলাফল দিতে চান। যদি ফলাফল দিতে হয়, আমরা যদি আজকে রাতের 12টা পর্যন্ত আজকে দিন ধরি, তাহলে তারা চেষ্টা করছেন অন্তত 12টার মধ্যে যাতে ফলাফল প্রস্তুত হয়ে যায় বা গণনা শেষ করে তারা ফলাফল দিতে পারেন। এবং শিক্ষার্থীদের একটি আলটিমেটাম রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যেভাবে ভোট গণনা চলছে সেটিকে অনেক ধীরগতি হচ্ছে এবং এটি ভোটের ফলাফলে ব্যাপক বিরূপ প্রভাব পড়তে পারে বা শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রভাব পড়তে পারে। সেই কারণে তারা বলেছেন 10টার মধ্যে এইটার ফলাফল যদি ঘোষণা করা না হয় বা গণনা শেষ করে যদি একটি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে না পারে, তাহলে তারা আন্দোলন করবে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেই দাবিটি তারা জানিয়ে রেখেছেন। সুতরাং এখন দেখার বিষয় কতক্ষণ নাগাদ শেষ হতে পারে। তবে যেভাবে তৎপরতা আমরা দেখেছি, বিশেষ করে সন্ধ্যার পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরে, সেই তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই ভোটের যে গণনা সে কাজ শেষ করে ফলাফল দেওয়া হতে পারে। রিয়াজ, আপনি থাকুন, আপনার সঙ্গে আবারও যোগ দেব। তবে সিনেট ভবনের বাইরে আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন, শামীম রেজা, তার সঙ্গে একটু কথা বলতে চাই। শামীম, আপনিও তো খোঁজখবর রাখছেন, বাইরের অবস্থা আমাদের জানাবেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? হ্যাঁ, ছোঁয়া, আমরা অবশ্য বাইরেই ছিলাম। এখন যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, আর কোনোভাবে আসলে বাইরে এই মুহূর্তে দাঁড়ানো সম্ভব হয়নি। আমরাও ভেতরের দিকে চলে এসেছি।
তবে এই মুহূর্তে আমার আশেপাশে প্রার্থী এবং যারা ভোটার ছিলেন, যারা দীর্ঘ সময় ধরে আসলে তাদের ফলাফলের অপেক্ষায় আছেন, তাদেরকেই দেখতে পাচ্ছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে থাকতে তারাও আসলে বিরক্ত হয়ে উঠেছেন। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা আছেন, এখন যেহেতু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আসলে সবাইকেই বেগ পেতে হচ্ছে। সব মিলে এখানকার পরিস্থিতি পুরোটাই আসলে ভোগান্তিতে জর্জরিত। গণমাধ্যম থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রার্থী এবং ভোটার সবাই। তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এক কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ফলাফল ঠিক কখন ঘোষণা হবে তারাও এই বিষয়ে ঠিকঠাক কোনো তথ্য জানেন না। তারপরও যখনই ফলাফল ঘোষণা হোক, সেই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক, এটা তারা প্রত্যাশা করেন না, এবং সেটা যাতে কোনোভাবে না হয় সেই জন্য তারা এখনো অবস্থান করছেন। এবং তারা বলছিলেন যে গতকাল থেকে যারা অবস্থান করছিলেন সেই টিমটাকে তারা সরিয়ে নতুন সদস্যদের সংযুক্ত করেছেন কিছুক্ষণ আগে, এবং তারা ফলাফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। তবে কিছুক্ষণ আগেও আমরা যেটা জানতে পেরেছি যে 21টি হলের মধ্যে 20টি হলের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে 21 নম্বর যে হল, সেই হলের ভোট গণনা কিছুক্ষণ আগে মাত্রই শুরু হয়েছে বলা যায়। সুতরাং 21 নম্বর হলে সে ভোট গণনা শেষ হলেও জাকসুর মূল যে ভোট গণনার পর্ব থাকছে সেটি আজ শুরু করতে পারবেন কিনা সেটাও এই মুহূর্তে এখানে যারা অবস্থান করছেন রিটার্নিং কর্মকর্তারা, তারাও অবশ্য বলতে পারছেন না। জি শামীম, এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরাও অপেক্ষা করছি, আপনার সঙ্গে আবারও যোগ দেব, খবর জানবো। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার। জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় মৃত্যু হল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। বাদেশা পাবনায় নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন। এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়ার পরপরই নেওয়া হয় সাভারের এনাম মেডিকেলে। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন। এদিকে প্রিয় শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। তাকে শেষ বিদায় জানাতে বেলা 11টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা 1টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষিকার স্মৃতিচারণও করেন তারা। চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট হয়েছিল প্লাস টিচার, সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে। ছোট থেকে বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি, ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে, কখনোই ফেরায় দেয়নি। ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অবধি, ভোর অবধি, সকাল অবধি চলতে থাকে, তখন তার শারীরিক সক্ষমতার জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও বিচক্ষণ শিক্ষককে হারালো। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা জান্নাতুলের মরদেহ পাবনায় নেওয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত, কেউ আবার বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন যা কিছু ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ থেকে উল্টো সন্দেহ তৈরি করছেন তারা। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিঅ্যাকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণে দলগুলোর সাথে হচ্ছে কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা হতে পারে। এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়সীমাটা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডাক্তার জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন।
ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুল কালাম কাণ্ড ঘটল। গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অন্তত 20 জন। এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরাও। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম। ক্ষুব্ধ দর্শকদের ইট পাটকেলে আহত হন সদরের ইউএনও নীলুফার ইয়াসমিন সহ অন্তত 20 জন। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি। ঘণ্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন। গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। মামুন মুর্শিদ অভি, যমুনা নিউজ। দর্শক, আমরা এবার একটু সরাসরি যুক্ত হব সহকর্মী এহসান আল কুতুবের সঙ্গে। এহসান, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আপনি এবং নতুনভাবে কি নিয়ে আবারও উত্তেজনা হলো, একটু জানাবেন আমাদেরও বিস্তারিত। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে এখানে 2 দফা সংঘর্ষ বা যে বিশৃঙ্খলা সেটি হয়েছে। প্রথম দফা হচ্ছে 4টার পরে এবং দ্বিতীয় দফা হয়েছে 6টার পরে। কারণ হচ্ছে যখন বিশৃঙ্খলাটা মূলত শুরু হয়, যেহেতু আজকে টেকনাফ এবং রামুর ফাইনাল খেলা ছিল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে যখন দর্শক সারি পরিপূর্ণ হওয়ার পরে যখন একেবারে স্টেডিয়ামের যে গেট, সেই গেট ভেঙে যখন হাজার হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করে, তখন কিন্তু ওই অবস্থায় আসলে খেলা শুরু করা সম্ভব ছিল না। সে কারণেই মূলত আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানে ক্রীড়া সংস্থার সাথে যারা ছিল তারা চেষ্টা করেছে সবাইকে বের করে দেওয়ার জন্য। যখন তাদেরকে বের করে দিতে যাচ্ছিল, সেখানে সেই মুহূর্তেই আসলে বিপত্তিটা বাধে। যখন বের করে দেওয়া হয় তখন কিন্তু বিক্ষুব্ধ যারা এখানে খেলা দেখতে আসছিল, উচ্ছৃঙ্খল কিছু যুবক সহ তারা কিন্তু ইট পাটকেল শুরু করে একেবারে স্টেডিয়ামের যারা স্টেডিয়ামের মূল ফটক সহ সবখানেই কিন্তু তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে। এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন, যে পরিমাণ দর্শক ছিল সেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না, সেই কারণে তারা সেটি কন্ট্রোল করতে পারেনি এবং আজকের যে বিশৃঙ্খলা এটিকে কিন্তু সাধারণ
কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ চিত্তে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার। এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও NID প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24 নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য হোল্ড অফ ইলেকশন। পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এই সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। কারণ আমরা লাস্ট ইলেকশনটা দেখেছিলাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় ছুড়ল বাবা মেয়ে সহ 3 প্রাণ। পুরো পরিবার যাচ্ছিল কক্সবাজার ভ্রমণে। মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হলো বিষাদে। নিহত অপরজন তাদের আত্মীয়। একই গাড়িতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন পেশাগত কাজে। ঢাকার একটি ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মকর্তা সাইফ আহমেদ সাগর প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আসছিলেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। গুরুতর আহত অবস্থায় সাগরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার মজলিশপুরে। ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা। ফার্নিচারের কাজ করতো, মাঝে মাঝে জিনিসপত্র চট্টগ্রামতে নিত। তার পথে এই ঘটনা হয়েছে। এক গাড়িতে আরেক গাড়ি মারা দিয়েছে। পরে দেখতেছে যে সাগর অবস্থা খারাপ, তোমরা তাড়াতাড়ি আয়া দেখি। আমরা তো সঠিক আমরা দেখছি না, আয়া দেখি এই অবস্থা। আমরা শোনার পরে মানে এদিকে আইসি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে দেখায় না, কিন্তু ছবির মেঝে তো ওনারা চিনে যাইতেছে না। আমার ভাইয়ের আশা বড় হুতার মানুষ হয়ে যাচ্ছি। তো ভূত গেছে আমার তো বাবা দুনিয়ার বাঁচত না, আর মায়ের অবস্থা খারাপ। একই গাড়িতে ছিলেন এক পরিবারের 4 জন। দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা গোলাম সারোয়ার ও তার 3 বছর বয়সী মেয়ে মুস্কানের। নিহত সারোয়ার পরিবারকে নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী উম্মে সালমা এবং ছেলে আহমেদ ইমতিয়াজ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ি চালক গিয়াসউদ্দিন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। সম্ভবত ড্রাইভার যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন। ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল, গাড়ির পিছনে যায়, পিছনের দিকে ঢুকে যায়। ঢুকে ঘটনাস্থলে মারা যায়, 2 জন মারা যায় প্রাইভেট কারের যাত্রী। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 6:30 তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সে সময় শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা হবে। দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে। রাজধানীর আইসিসিবিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করেছে চীনা দূতাবাস। অংশ নিয়েছে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান। 2 দিনের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয়, 2 দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে। Improving the business environment and exploring solid institutional support for long-term development and great international competitiveness. সিল্ক রুট থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রদর্শনীর আয়োজন, এমন তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে 300%। এতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। চাইনিজ বিনিয়োগ প্রায় 300%-এর গ্রোথ হয়েছে গত 6 মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। উপদেষ্টা জানান, রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দেওয়ার জন্য আলোচনা হবে। আমাদের আলোচনাটার একটা মাধ্যমিক একটা পদক্ষেপ আকারে আমাদের যে ট্যারিফ ঘোষণাটা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং যেটা বাস্তবায়ন করেছে, সেটাকে কাঠামোগতভাবে রূপ দেওয়ার উদ্দেশ্যেই ওনারা আসছেন। ওনাদের সাথে আলোচনা হয়ে আমরা একটা জয়েন্ট ডিক্লারেশন দিব। বাণিজ্য উপদেষ্টা জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থাপনায় সংস্কার জরুরি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মরদেহ পৌঁছেছে পাবনার বাড়িতে। সেখানে আরেক দফা জানাজা শেষে হবে দাফন। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী কলিট তালুকদার। তার সঙ্গে যুক্ত হতে চাই। কলিট, জান্নাতুল ফেরদৌসের জানাজা দাফন হবে কোথায়? বাড়িতে নিশ্চয়ই শোকাবহ পরিবেশ। আমি যদি দেখাই, আসলে সেই জান্নাতুল ফেরদৌস মৌমিতা, তার মরদেহ এই মাত্র এসে পৌঁছালো। সেই লাশবাহী যে গাড়িটি, সেটি এই মাত্র তার বাড়িতে এসে পৌঁছেছে এবং এখানে স্বজনরা তারকে শেষ বিদায় বা শেষ দেখার পরে এই বাড়ির পাশেই কাচারিপাড়া জামে মসজিদ রয়েছে, সেই মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে রাত্রি 8:30 নাগাদ। এবং এই জানাজা নামাজ শেষে তার মরদেহ যে পাবনা যে কেন্দ্রীয় গোরস্থান রয়েছে, আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান, সেখানে তার জানাজা সম্পূর্ণ, তার দাফন সম্পূর্ণ হবে এবং দাফনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং এখানে তার স্বজনরা তাকে এখন শেষ দেখা দেখছে তার বাড়ির সামনে। জান্নাতুল ফেরদৌস মৌমিতা, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখানে শিক্ষকতা শুরু করেন এবং তার বাবা সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকে
পাবনায় কর্মরত রয়েছে। এখন সেই চলছে যে আসলে সেই 8:30 জানাজার শেষে তার দাফন সম্পূর্ণ হবে। ধন্যবাদ কলিট সেই খবর আমাদের জানানোর জন্য। নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের দাবি জানানো হলেও এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি আজই গঠন করা হতে পারে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভরত জেনজিদের দাবি সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা। এদিকে নেপালের কারাগার থেকে পালানো 12,000-এর বেশি কয়েদিকে এখনও ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী। দেশটিতে সরকার পতন আন্দোলনের জেরে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে জেল ভেঙে পালায় এই কয়েদিরা। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সরকার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের পরিস্থিতি। এখনও প্রধান সড়কে চলছে সেনা টহল। গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর কি চাইছেন নেপালের জেনজিরা? বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের আশা আকাঙ্ক্ষা। দেশকে নতুন করে সাজাতে পুরানো নেতৃত্বের অবসান চান তারা। নতুন প্রজন্ম থেকেই সৎ ও যোগ্য নেতা বেছে নিতে আগ্রহী তরুণ সমাজ। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর নেপালকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে জেনজিরা। তুলে ধরছে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা। বিক্ষোভে আহত হয়েও পিছু হটেনি নতুন প্রজন্মের যোদ্ধারা। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সরিয়ে নেপালের ক্ষমতায় তারা দেখতে চায় নতুন কাণ্ডারি। পার্লামেন্ট থেকে দুর্নীতিবাজদের সরিয়ে নতুন প্রজন্মকে আনতে হবে নেতৃত্বে। তবে তাদের অবশ্যই দূরদর্শী হতে হবে, কারণ নতুন প্রজন্ম ছাড়াও তারা যেন সবার চাহিদা পূরণে সক্ষম হন। পুরনো দল আর নেতাদের আর চাই না, তবে যারা ভালো কাজ করেছেন তাদের স্বাগতম। আইটি বিষয়ে লেখাপড়া করছি, সেই জ্ঞান দিয়ে দেশের সেবা করতে চাই। তারুণ্যের প্রত্যাশা, রাজনীতি থেকে এবার মুছবে নেপোটিজম বা স্বজনপ্রীতির সংস্কৃতি। যোগ্য নেতৃত্বের হাতে যাবে ক্ষমতা। দেশকে উন্নয়নের পথে নিতে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠজনদের বদলে যোগ্য মানুষকে বাছতে হবে, যাদের সুস্থ মতাদর্শ আছে এবং যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবে। দেশের ভবিষ্যৎ তাদের হাতেই তুলে দিতে হবে। হতাশা থেকে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করলেও অনেকেই পাল্টাচ্ছেন মনোভাব। দেশকে নিয়ে নতুনভাবে বুনছেন স্বপ্ন। আগে ভেবেছিলাম বিদেশে সুযোগ খুঁজব, কারণ এখানে হাই স্কুল শেষ করার পর কোনো ভবিষ্যৎ নেই। তবে এখন দৃষ্টিভঙ্গি বদলেছে। নেপালকে ঢেলে সাজিয়ে এখানেই ভালো ভবিষ্যৎ গড়তে চাই। দুদিনের বিক্ষোভ শেষে মাতৃভূমিকে নতুন আঙ্গিকে সাজাতে রাস্তায় নামে জেনারেশন জেড। ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতবিক্ষত দেশে চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এবার ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা হামলার হুমকি এসেছে। শুক্রবার ইমেলের মাধ্যমে হামলার হুমকি দেওয়া হয়। এরপরই বম্বে বার অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মোতায়েন করা হয় বম্ব স্কোয়াডের সদস্যদের। প্রাথমিক তদন্তে এটিকে গুজব হিসেবে দেখা হচ্ছে। এদিন সকালে দিল্লি হাইকোর্টেও বোমা হামলার ইমেল আসে। তৎক্ষণাৎ আদালতের সকল কার্যক্রম স্থগিত করা হয়। সকলকে স্থানটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কয়েক দফা তল্লাশি চালিয়েও সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান পায়নি বোমা শনাক্তকারী বিশেষ দল। গেল মাসে একযোগে 20টি কলেজে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।